দর্শক খেলা দেখলেন আর এই অংশটা লক্ষ্য করেছেন, যখন কাপ দেওয়া হচ্ছিল, কাপ দেওয়ার পরে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি স্টেজ থেকে নামছিলেন না। ফিফা প্রধান উনি ছুটে এসে ওনাকে সরানোর চেষ্টা করেন, কিন্তু উনি সহজে সরছিলেন না, নামছিলেন না। কাপ দেওয়া হয়ে গেছে, এবার তো সরে যাবেন, যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা এনজয় করবে, কিন্তু উনি স্টেজ থেকে নামছিলেন না। মানে ওই টিমের সঙ্গেই থাকতে চাইছিলেন, যেন উনিই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। তো এটা নজরে এসছে, আমি দেখছি যে এটাকে নিয়ে অনেক চর্চাও হচ্ছে। অনেকে বলছেন যে ভাগ্যিস কাপটা নিয়ে চলে যাননি, ভাগ্যিস কাপটা নিয়ে চলে যাননি, বা বলেননি যে এটা ইউএসের কাপ, ইউএসএ তো খেলেছে, তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে টলে নিয়ে যে পালাননি, এটাই রক্ষে। এটাও দেখছি অনেকে কমেন্টে বলছেন। কারণ এই ডোনাল্ড ট্রাম্পের কিছু আচরণ প্রশ্ন তৈরি করছে আর কি। যেমন নিশ্চয়ই আপনাদের মনে আছে, নোবেল প্রাইজ নিয়ে উনি কত দাবি করতেন, আমার নোবেল প্রাইজ পাওয়া উচিত। আরে প্রাইজ পাওয়া উচিত, যারা প্রাইজ দেবেন তারা দেবেন, তো আপনি জোর করে কি করে বলতে পারেন এটা পাওয়া উচিত? নিজেই বলবেন পাওয়া উচিত, তাহলে সেই পুরস্কারের কি মূল্য আছে? পুরস্কার তো নিজের চাওয়ার বাইরে অন্য কেউ দিলে সেটা হচ্ছে মানে পুরস্কার। নিজে চাইবো তো যান না, একটা কিনে নিয়ে চলে আসুন না, এখানে কলকাতায় অনেক পাওয়া যায় না ওই সব প্রাইজ, মডেল প্রাইজ। তো এটা তো হতে পারে না, কিন্তু এটা ওনার অভ্যেস, সব কিছুতে নিজেকে বিরাট করে জাহির করা আর দাবি করা, এবং ওই সব পুরস্কারও দাবি করবেন। অন্যান্য সব তো দাবি করছেন, এই জায়গাটা আমাদের, এখানটা আমরা নিয়ে নেব, অমুক তমুক, সেগুলো তো আছেই, কিন্তু পুরস্কারও দাবি। এবং বিশ্বকাপের মঞ্চে যা করেছেন এটা নিয়ে অনেকেই হাসাহাসি করছেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। এবং এটাও লক্ষ্য করছিলাম যখন উনি এসছিলেন স্টেডিয়ামে ওনার ওয়াইফকে নিয়ে, যখন অনেক ফোকাস করা হচ্ছিল আর কি যে ওনারা এসছেন, তখন যারা দর্শক ছিলেন স্টেডিয়ামে তারা ওনাকে বিদ্রুপ করছিলেন। তারপরে কাপটা দেখানো হচ্ছিল, কাপটা রাখছিলেন, তারপরে যখন মাঠে নামছিলেন তখনও বিদ্রুপ হচ্ছিল। মানে ওনার ইমেজটা এতটাই তলানিতে, সেটা কিন্তু গতকালকেও পরিষ্কার হয়েছে। কিন্তু উনি এসবে ধার ধারেন না, উনি মনে করেন আমি ঠিকই আছি। এ অদ্ভুত ব্যাপার। মানে একটা মানুষ যখন এই সব ক্ষেত্রে একটা অন্য জগতে চলে যান না, নিজেকে অন্যভাবে ভেবে নেন না, তখন বুঝতে পারেন না যে কোনটা সম্মানের, কোনটা অসম্মানের, কোনটাতে মানুষ ভালো বলছেন, কোনটাতে মানুষ উপহাস করছেন। এটারও বোধশক্তি থাকে না, বা চরম ঔদ্ধত্য এটাও হতে পারে। তো যাই হোক, এইসব করেছেন, স্টেজে ওনাকে অনেক কষ্ট ওখান থেকে সরানো হয়, তো সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। কিন্তু খেলা কি হলো? এটাই কি আমরা চেয়েছিলাম? নাকি আমরা চেয়েছিলাম মেসির হাতে এই কাপটা উঠুক আরও একবার? কি চেয়েছিলাম আমরা? বেশিরভাগ মানুষ, দেখুন, সবাই নাও চাইতে পারেন। আমাদের এখানে আরও অনেক টিমের অনেক সমর্থন দেন, তো অনেক সমর্থক থাকেন। স্পেনেরও ইন্ডিভিজুয়াল সমর্থক প্রথম থেকে আছেন হয়তো, কিন্তু এটাও হয় আর্জেন্টিনা উঠে গেছে, ব্রাজিল হেরে গেছে, ফলে ইগোর ব্যাপার, ফলে ব্রাজিলের সমর্থকরা অনেক সময় আবার উল্টো দিকে চলে যান, এই করে আবার উল্টো দিকে সমর্থক সংখ্যা বেড়ে যায়। কিন্তু মেসি একটা আলাদা আবেগের ছিল আমাদের কাছে, মানে মেসি নামটা একটা আলাদা আবেগের। তো উনি মানে বাঙালির মনে একটা অন্য জায়গা করে নিয়েছেন না। আর মেসিকে এখানে আনার পর যা তৈরি হয়েছিল বিতর্ক, দেখতে না পাওয়াতে মানুষের আফসোস, সে তো আমরা সব জানি। তো এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে বাঙালির বেশিরভাগ অংশের মানুষ চেয়েছিলেন মেসির হাতে এই ট্রফিটা উঠুক আরও একবার। গতবার তারা জিতেছিলেন, এবারও হোক, কারণ এটা মেসিকে ভালোবেসে। আমি তো বলবো যে মানে মেসির প্রতি এমন একটা আবেগ তৈরি হয়ে গেছে, টিমটার থেকেও মেসি খুশি হবেন, মেসির হাতে আরেকবার ট্রফিটা উঠবে, একজন লেজেন্ড একটা নয়া ইতিহাস তৈরি করবেন। ফলে মেসির প্রতি মানে দুর্বলতার জায়গা থেকে আমরা দেখি অনেকের মধ্যে মেসি মানে আর্জেন্টিনা জিতুক, এটা আমরা অনেকেই চেয়েছি, কিন্তু হয়নি। এখন কী জন্য হয়নি? খেলার জন্য হয়নি, নাকি আবার কেউ অন্য কথা বলবেন? আরে নীল সাদা রংটাই তো এখন অপয়া হয়ে গেছে, ওই জার্সিটা পরে আর চলে, এটাও কেউ বলতে পারেন শুধু আমি দেখছি বলছেন নীল সাদা রংটা এখান থেকে মুছে গেছে, পশ্চিমবঙ্গ থেকে রংটাই অপয়া হয়ে গেছে। দেখ, সেটা অন্য ভাবনা থেকে বলা।
কিন্তু খেলা সত্যি কেমন হয়েছে। তখন আমি বলবো, আমরা হয়তো মেসির হাতে কাপ দেখতে চেয়েছিলাম, কিন্তু যোগ্য টিম হিসেবে কিন্তু গতকাল মানে যোগ্য টিম হিসেবেই কিন্তু স্পেন জিতেছে, এটা আমার কোথাও ধারণা। কালকে কিন্তু কোনো অঘটন হয়নি যে ভালো খেলেছে আর্জেন্টিনা হেরে গেল একটা গোলের জন্যে, এটা আমার মনে হয়নি। যোগ্য টিম হিসেবেই স্পেন জিতেছে। যে খেলা স্পেন ওখানে দেখিয়েছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিমটা ছিল। মেসির প্রতি, আর্জেন্টিনার প্রতি আমাদের বাড়তি আবেগ আছে বটে, কিন্তু গতকাল আর্জেন্টিনা বা মেসি সেরকম খেলা উপহার দিতে পারেননি। আর ওদের একটা সমস্যা, বা ওদের সেটাই ইউএসপি বা জানি না কি বলবেন আপনারা, শেষ মুহূর্তে আমরা জ্বলে উঠব। এই শেষ মুহূর্তে মানে ওস্তাদের মার শেষ রাতে, এটা ওদের অভ্যাস। সেটা গতকালও চেষ্টা হয়েছিল, কিন্তু গতকাল সেটার কাজ করেনি। 90 মিনিটের নির্ধারিত সময়ের খেলা, তার মধ্যে ইনজুরি টাইম ওগুলো থাকে, তারপর আরও অতিরিক্ত সময়ের খেলা হয়েছে 15-15, তার মানে টোটাল 120 মিনিটের খেলা। 120 মিনিটের মধ্যে 110 মিনিট খেলেছে স্পেন, আর শুধু 10 মিনিট খেলেছে আর্জেন্টিনা। শেষ 10 মিনিট খেলেছে আর্জেন্টিনা, মানে ওই গোলটা খাওয়ার পরে শেষ 10-11 মিনিট আর্জেন্টিনা খেলেছে। কিন্তু সেই শেষ 10-11 মিনিট যে খেলাটা খেলেছে, সেই খেলা যদি প্রথম দিকে থাকতো, হয়তো রেজাল্ট উল্টো হতো। কিন্তু ওই আহত বাঘ হয়ে তারপরে এবার তাদের খেলাটা ধরা, আর একটা লাল কার্ড হয়ে গেছিল নির্ধারিত সময়ের 90 মিনিটের ওই সময়ে একটা শেষ দিকটায় লাল কার্ড হয়ে গেছিল। লাল কার্ডটাও মানে প্রশ্নের আছে। তো লাল কার্ড হয়ে 10 জনকে নিয়ে এবার বাকি এক্সট্রা টাইম খেলা হয়েছে। সে খেলাটাও লাস্ট মানে এক্সট্রা টাইমের ওই যে গোল খাওয়ার পরে যে খেলাটা খেলেছে আর্জেন্টিনা, তার যদি অর্ধেকও খেলতো বাকি সময়টা আগে থেকে অতটা সিরিয়াস, অতটা অ্যাগ্রেসিভভাবে, তাহলে কিন্তু রেজাল্ট উল্টো হতো। আমাদের একটা সময় মনে হয়েছিল যে আর্জেন্টিনা যেন টাই ব্রেকারের দিকে চাইছে, টাই ব্রেকারের দিকে নিয়ে যেতে চাইছে। আর সত্যি আর্জেন্টিনার যিনি গোলরক্ষক, উনি যে খেলা খেলেছেন গতকালকেও, এটা দেখার মতো। উনি যদি ওই অবস্থানে না থাকতেন, আর্জেন্টিনা যদি 6-7টা গোল খেত, তাতেও অবাকের ছিল না। এত গোলের শট হয়েছে, এত সেভ করেছেন গোলরক্ষক, নিশ্চয়ই দেখেছেন আপনারা। আর আর্জেন্টিনার গোলে কোনো শটই ছিল না। প্রথম যে 90 মিনিটে যে খেলা হয়েছে, আর্জেন্টিনার শট ছিল কটা? গোলমুখের শট। স্পেন হয়তো গোল করতে পারেনি, কিন্তু গোলে কতগুলো শট মেরেছে ডিরেক্টলি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক সেভ করেছেন, এটা সেটা লেগে যাওয়া না, গোলরক্ষক সেভ করেছেন। আর আর্জেন্টিনা গোলে শটই মাত্র, গোলের দিকে বক্সে যেতেই পারছিল না। তাহলে খেলা কিন্তু একতরফাই খেলেছে স্পেন কার্যত। কিন্তু শেষ 10 মিনিট যখন গোলটা খেয়ে গেল, সেই শেষ 10 মিনিটে জ্বলে ওঠার চেষ্টা করে, কিন্তু তখন তো সবসময় কি আর বাজিমাত হয় শেষ দিকে? তাও সুযোগ এসেছিল, একটা বল তো ঢুকে যায় মতো একটা অবস্থা হয়ে গেছিলো। আমি তো ভাবলাম ঢুকে গেছে হট করে, কিন্তু সেটা হলো না। তাহলে ব্যালেন্স এসে যেত, সমতা ফিরতো, টাই ব্রেকার হতো, কিন্তু সেটা আর হলো না। সবসময় হয় না, হয়েছে, একাধিক ম্যাচে করে এসছে আর্জেন্টিনা। এর আগের ম্যাচগুলো সব হারতে জিতে এসছে, একাধিক ম্যাচে করে এসছে। আমরা বলতাম যে আর্জেন্টিনা ও ঠিক শেষ মুহূর্তে দেখবে, সে ভরসা ছিল গতকালকেও, যে শেষ মুহূর্তে মনে হচ্ছে ও করে দেবে, ভরসা ছিল। কিন্তু সবসময় তো ওটা হয় না। শেষ মানে প্রথম দিকে একটু গুটিয়ে থেকে শেষ দিকে একটু অ্যাগ্রেসিভ হতে গেল, কিন্তু তখন আর পর্যাপ্ত সময় ছিল না। স্পেনও তো দুর্বল টিম না, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বিশ্বকাপ শেষ হলো 48টা টিমকে নিয়ে। বিশ্বকাপ একটা লম্বা বিশ্বকাপ, 104টে ম্যাচ, তার মধ্যে 75-এরও বেশি ম্যাচ ইউএসএতে হয়েছে, বাকি মেক্সিকো এবং কানাডা। তো অনেক টিম, নতুন টিম নজর কেড়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। তো সুতরাং এইভাবেই ফুটবল এগোক। 48টা টিমকে নিয়ে কী করে বিশ্বকাপ হবে, আমাদের মনে অনেক কৌতূহল ছিল, হলো সেটাও হলো। এরপরে আবার 4 বছরের অপেক্ষা, আবার 4 বছর মানে 30 সালের আবার বিশ্বকাপ। 30 সালের বিশ্বকাপ 6টা দেশ মিলিয়ে হবে। 6টা দেশ বলতে উদ্বোধনী ম্যাচগুলো ওই লাতিন আমেরিকার ওই সব এতে একটা করে হবে, কিন্তু 3টে দেশ ওইদিকে। আর
লাতিন আমেরিকা, আমেরিকা, আর এদিকে মেন যে পর্বগুলো হবে সেটা হবে পর্তুগাল, মরক্কো এবং স্পেন। এই 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 তিনটে দেশে মূল এগুলো হবে। তো দেখা যাক 2030-এ নতুন কোন কোন টিম ওঠে, আর আমরা তাকিয়ে থাকবো আমাদের দেশ কবে বিশ্বকাপ খেলবে। দেশ অনেক কিছুকে টার্গেট নিয়ে এগোচ্ছে, টার্গেট ফুলফিল করার জন্যে অনেক চেষ্টা করছে, অনেক কিছুকে বাঁধন দেওয়ার চেষ্টা করছে। আমরা এটাও চাইবো যে ভারত অমুক সালের মধ্যে বিশ্বকাপ খেলবে, সেটাকে টার্গেট করে নিয়ে পরিকাঠামো উন্নতি, টিম তৈরি করা, যা যা করার সেটাও করুক দেশের ক্রীড়া দপ্তর, সেটা আমরা চাইব। দর্শক, বলবেন আপনারা কালকের যে খেলা হয়েছে, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।